এতদিন পর পুতুলকে কাছে পেয়ে আমরিন বেগম খুশিতে কান্না করে দেয়। পাশে দাঁড়িয়ে মুসলিমা বেগমও চোখ পিটপিট করে কেঁদে ওঠে। পুতুলকে নিজের বুকের সাথে জড়িয়ে পড়ে ওঠেন। আমার নাতনি, আহারে, আমার নাতনিটা কতটা শুকিয়ে গেছে। ও রওশাদ, তুই কি ঠিক মতো খাস না নাকি আমার নাতনি রে? রওশাদ তো বিরক্তিতে চোখ পাকিয়েই বিড়বিড় করে বলে উঠল, ব্যাস শুরু হয়ে গেছে মহিলাদের গার্লস ড্রামা। আর আমিও পারি না ভাই। রওশাদের পাশ থেকে জায়েদ এবং ক্যাশপার রওশাদের কথা সম্পূর্ণটা শুয়ে ফেলে। ফলে দুজনেই খ্যাক খ্যাক করে হেসে দুজনের দিকে তাকিয়ে একসাথেই বলে উঠল, ওমেন্স। সেদিন ওদের কথা শুনে প্রচন্ড রেগে গিয়ে দুজনের পিছনে লাথি দেয়। হঠাৎ দুজনে লাথি খেয়ে দুজনে হালকা করে চেঁচিয়ে ওঠে। ওদের চেঁচানো শুনে সবাই দুজনের দিকে তাকায়। জায়েদ এবং ক্যাশপার সবাইকার তাকানো দেখে জোরপূর্বক একটা মুচকি হাসে। আমরিন বেগম এবং মুসলিমা বেগম এগিয়ে এসে জায়েদ, সেজেল এবং ক্যাশপারের সাথে কুশল বিনিময় করে। তখনই আমরিন বেগম সবাইকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেওয়ার জন্য বলে ওঠে। মুসলিমা বেগম একটু হা হুতাশ করে তিনজনের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, হায় হায়, দেখো কাণ্ড, তোমাকে কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। আসো আসো, তোমাকে রুম দেখিয়ে দেই। বলেই মুসলিমা বেগম প্রথমেই সেজেল এবং পুতুলকে নিয়ে ভিতরে চলে যায়। রওশাদ এতে বেশ অবাকই হয়, পুতুলকে কেন নিয়ে গেল। কিন্তু পরক্ষণে ভাবে হয়তো এতদিন পর পুতুলকে পেয়েছে, তাই একটু সময় কাটাতে চায়। এতটুকুই তো, কম্প্রোমাইজ সে করেই নেবে। তার উপর রওশাদের ঘরের বউ ঘরে ফিরেই আসবে, তাই না? এ কথাটা ভেবেই রওশাদ কিছুটা শান্ত হয়েই তারপর ক্যাসপার এবং জায়েদকে নিয়ে বলে ওঠে, চল তোদেরকে তোদের রুমটা দেখিয়ে দেই। ক্যাসপারও তখন বলে উঠল, হ্যাঁ চল। জায়েদ এবং ক্যাসপার রওশাদের পিছু পিছু ভিতরে চলে যায়। রুমটা বেশ পরিপাটি করে গুছিয়ে রুশি নিজের চুলের বিনুনি নিয়ে ঢং করতে করতে গান গাইতে গাইতে রুম থেকে বের হতে নেয়। ক্যাশপাত তখন অনেক ক্লান্ত শরীরে তড়িঘড়ি করে রওশাদের দেখিয়ে দেওয়া রুমের দিকে আসতে শুরু করে। এখানেই ঘটে বিপত্তি। একে তো ক্যাশপা ক্লান্ত হয়ে কোনো দিকে খেয়াল না করেই যাচ্ছিল, সেটার জন্য রুশির সাথে রুমের দরজা দিয়ে ঢোকার সময় ধাক্কা খায়। ধাক্কায় টাল সামলাতে না পেরেই রুশি পড়ে যেতে নেয়। ক্যাশপার রুশিকের দিকে তাকিয়েই থমকে যায়। শুধু যে ক্যাসপার তা নয়, ক্যাসপারের সাথে আশেপাশে সবকিছুই যেন থমকে গিয়েছে। ক্যাসপারের মনে প্রেমের সুর বেজে ওঠে। পরক্ষণেই রুশি পড়ে যাওয়ার আগেই ক্যাসপার শক্ত করে রুশির কোমরটা জড়িয়ে ধরে ফেলে। রুশি ভয়ে তখনও চোখ বন্ধ করে আছে। আর ক্যাসপার রুহির মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বিড়বিড় করে বলে উঠল, হায় মে তো ফিস লাগেয়া। রুশি তখন চোখ পিটপিট করে তাকাতেই ক্যাসপারকে সজোরে একটা ধাক্কা দিয়ে দূরে সরে গিয়ে বলে ওঠে, এই ধলা ইঁদুর, এই আপনি আমার কোমরে হাত দিলেন কেন? হঠাৎ এরকম হওয়ায় ক্যাসপার যে কি বলবে বুঝে উঠতে পারে না প্রথমে। পরক্ষণে ক্যাসপারের মধ্যে নিজের প্লে বয় সত্তাটা জেগে ওঠে। সাথে সাথে ক্যাসপার নিজেকে সামলে নিয়েই রুশিকে বলে উঠল, তুমি কি সেই খালাম্মা? তুমি তো অনেক অনেক খালাম্মা। এই কথাটা শুনে রুশি তো রাগে কটমট করে বলে উঠল, দাঁতে দাঁত চেপে, তুই খালাম্মা, তোর 14 গোষ্ঠী খালাম্মা। আমার বয়স সবে মাত্র 16, আমি এখনো সুইট 16, আর আমারে বলো খালাম্মা? শালা তোর বউ খালাম্মা, বুইরা একটা, ধরা কদু। বলেই রুশি গটগট করে মুখ ভেঙচি কেটেই চলে যায় সেখান থেকে। রুশি এতক্ষণ ওকে কি কি বলেছে সেটা না বুঝলেও বুইরা খাটার কথাটা ক্যাসপার খুব ভালো করেই বুঝতে পেরেছে। ফলে ক্যাসপার ভীষণ রকমের রেগে যায়। ক্যাসপার এত হ্যান্ডসাম, যার এক ইশারায় মেয়েরা লাইন দিয়ে যায়, আর ওকে কিনা বুইরা বলে। ক্যাসপার এবার রুশি যাওয়ার দিকে তাকিয়ে আফসোসের স্বরে বলে ওঠে, এই অপমান আমি কোথায় রাখবো? কোথায় এই অপমানের জায়গা হবে? এই বাংলাদেশ তো ছোট পড়ে যাবে, এই অপমান ধরতে পারবে না, না ধরবে না। তখনই পেছন থেকে জায়েদ হাসতে হাসতে ক্যাসপারের কাঁধে হাত রেখে বলে উঠল, হ্যাঁ ক্যাশু, এক কাজ কর, তোর এই অপমান তুই এই দেশে RFL বদনায় ঢুকিয়ে রাখ। ক্যাসপার সাথে হাতে চিৎকার করে বলে ওঠে, হোয়াট? হোয়াট ইজ বদনা? জায়েদ বলল হাসতে হাসতে, আরে বদনা ইজ বদনা হোয়েন আই হাগিং অ্যান্ড ছুচিং অ্যান্ড ইউজ বদনা। কথাটা বলেই জায়েদ পরক্ষণেই মনে মনে ভাবে, আর এক মুহূর্তে এখানে অপেক্ষা করা যাবে না, না হলে এই ক্যাসপার ওর মাথাটা খারাপ করে দেবে। এটা নিয়ে যে হাইগিং, ছুচিং আর বদনা কি। জায়েদ চোখ বন্ধ করে দিক বিদিক দিয়েই দৌড়তে লাগলো। পিছন থেকে ক্যাসপার মাথা চুলকাতে চুলকাতে ডাক দিয়ে বলল, আরে এই জায়েদ, থাম থাম। আরে আগে তো বলে যা, এই হাগিং, ছুচিং আর বদনার মানে কি? পুতুল আর মুসলিমা বেগম সেজেলের রুমে বসে গল্প আলাপ চারিতায় বসে রয়েছে। সেজেল গোসল করে ফ্রেশ হয়ে বাইরে বের হয়।
মুসলিমা বেগম হেসে বলে ওঠে তাকে, আও মাইয়া আও, পাশে বও, তোমার লগে একটু গল্প করি। দাদির কথায় সেজেল মুচকি হেসে মুসলিমা বেগমের পাশে বসে যায়। এমন সময় রুমে রুশি প্রবেশ করে। পুতুলকে দেখতেই রুশি ছুটে এসে পুতুলকে জড়িয়ে ধরে। পুতুল প্রথমে রুশিকে না চিনতে পারলেও পরক্ষণেই রুশি বিনুনি করা চুল দেখেই চিনে ফেলেছে। সম্পর্কে রুশি পুতুলের সমবয়সী খালাতো বোন হয়। রুশি এবার পুতুলকে মস্করা করেই বলে উঠল, কি রে, বর পেয়ে আমাকে ভুলে গিয়েছিস নাকি? পুতুলের সাথে সাথে হাসতে হাসতে বলে ওঠে, আরে না, বলবো কেন, ছোটবেলা একসাথে কত খেলেছি, সেগুলো কি করে আর ভোলা যায় বল। পুতুল রুশির সাথে সেজেলকে পরিচয় করিয়ে দেয়। মুহূর্তের মধ্যে তিনজনের মধ্যে বেশ ভাব জমে যায়। বেশ কিছুক্ষণ পর অনেক রাত হয়েছে। রওশাদ ফ্রেশ হয়ে কখন যেন বেডে বসে ফোন ঘাঁটাঘাঁটি করছে, আবার একটু পর পর দরজার দিকে তাকাচ্ছে। কিন্তু না, এতক্ষণও পুতুলের কোনো খেয়ালই নেই। রওশাদ এবার সিদ্ধান্ত নেয় আরও কিছুক্ষণ অপেক্ষা করবে, তাই রুমে জুড়ে পায়চারি শুরু করে দেয়। এভাবেও বেশ কিছুটা সময় কেটে যায়। রওশাদ এবার রেগে গিয়ে ভ্রু কুঁচকে নেয়। কোনো কিছু না ভেবেই নিচে চলে আসে পুতুলকে খুঁজতে। আমরিন বেগম তখন কিচেনের সবার জন্য স্ন্যাক্স তৈরি করতে ব্যস্ত। রওশাদ সেখানে গিয়ে আশেপাশে একবার ভালো করে পর্যবেক্ষণ করে। না, পুতুল তো কোথাও নেই। রওশাদ আমরিন বেগমকে জিজ্ঞেস করতে গিয়েও থেমে যায়। এটা ভেবে যে ছেলে হয়ে মাকে কিভাবে জিজ্ঞেস করবে, আমার বউ কোথায় মা? এভাবে তাহলে তো আমরিন বেগম বুঝেই যাবে রওশাদ নিজে বউ ছাড়াই থাকতে পারে না। কিছুক্ষণ পর ভাবার পর রওশাদ হঠাৎ করে ব্যস্ত ধরেই বলে উঠল তার মাকে, মা, আমার 1 কাপ কফি লাগবে। আমরিন বেগম তখন ছেলের দিকে তাকিয়ে বলে উঠল, ও আচ্ছা তুই, আচ্ছা ঠিক আছে তুই বস, আমি এক্ষুনি কফিটা বানিয়ে দিচ্ছি। কথাটা বলেই আমরিন বেগম হন্তদন্ত হয়ে কফি বানানোর জন্য যেতে থাকে। তবে তখনই রওশাদ বাধা দিয়ে বলে উঠল, মা, তুমি কেন কফি বানাতে যাবে? আমি বিয়ে করেছি কি এমনি এমনি? আমার বউকে বলো কফি বানিয়ে দিতে। তাছাড়া তোমার তো বয়স হয়ে গিয়েছে, এত কাজ না করে বৌমাকে বলো, ঠিক আছে? আমরিন বেগম তখন বলে উঠল, আরে না, এভাবে কেন বলছিস বল, পুতুল তো এখন ছোট মানুষ, আমি বানিয়ে দিচ্ছি। রওশাদ তখন বলে উঠল, ওহ মা, আমি কিছু শুনতে চাই না, 10 মিনিটের মধ্যে পুতুল যেন কফি নিয়ে আমার রুমে আসে। মুসলিমা বেগম তখন পেছন থেকেই বলে ওঠে, হ জানি তো দাদু ভাই, বউ ছাড়া যে তুমি থাকতে পারো না, তা কইলেই তো হয়, তাহলে বউ তো পাঠাইয়া দেই, এতে ঘুরিয়া পেঁচাইয়া কথা কওয়ার কি আছে। মুসলিমা বেগমের রসিকতার স্বরে কথাটা বলে সোফায় বসে যায়। আমরিন বেগম মুচকি হেসে ওঠে। দাদির কথা শুনে রওশাদ হালকা কেসে ওঠে। পরক্ষণেই একটু রাগ করার ভান করে বলে উঠল, দাদি, এসব কি বলছো? আমি কখন বললাম যে আমি বউ ছাড়া থাকতে পারি না? আমি তো এর জন্যই বললাম কারণ মায়ের কষ্ট হয়, এছাড়া কিছুই না। ওহ দাদি, তুমি না সব কিছুতে খালি রসিকতা করো। বলেই রওশাদ আর কোনো দিকে না তাকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ায় উপরে যাওয়ার জন্য। তখনই যাওয়ার আগে পেছনে ঘুরে আবারও বলে ওঠে, 10 মিনিটে যেন পুতুল কফি নিয়ে রুমে পৌঁছে যায়। আমরিন বেগম এবং মুসলিমা বেগম একে অপরের দিকে তাকিয়েই হেসে ওঠে রওশাদের কাণ্ডে। মুসলিমা বেগম আর দেরি করেন না, উঠে যেতে শুরু করে পুতুলকে ডেকে আনার জন্য। সেজেলের রুমে তিনজন মিলে এখনো খোঁজ গল্পে ব্যস্ত। এমন সময় মুসলিমা বেগম এসে পুতুলকে উদ্দেশ্য করে বলে উঠল, নাতনি, তোমার জামাই তোমারে কফি নিয়ে যাইতে কইছে। দাদির কথা শুনে পুতুল কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, না দাদি, আমি যাব না। মুসলিমা বেগম তখন বলে ওঠেন অবাক হয়ে, কেন যাব না? এবার পুতুল সবকিছু সেজেলকে খুলে বলে। পাশ থেকে রুশি বলে উঠল, আরে তুই না বললি কফি বানাতে যাবি, অনেক দেরি হচ্ছে তো, তোর জামাই না আবারও রেগে যায়। রুশির কথা শুনে ভাবেই বলে উঠল, কে যাবে? হ্যাঁ, আমি কোথাও যাচ্ছি না, সে তো দাদিকে সান্ত্বনা দিতে বলেছি যাব। রুশি তখন অবাক হয়ে বলল, আরে তোর জামাই যদি রেগে যায় তখন? পুতুল বলল, গেলে যাক, তাতে আমার কি? বলেই পুতুল হা হা করে হাসতে থাকে। পুতুলের সাথে সাথে সেজেল এবং রুশিও হেসে ওঠে। তবে পুতুলের পেছনে তাকাতেই সেজেল এবং রুশির হাসিটা বন্ধ হয়ে যায়। তবে পুতুল এখনো হেসে যাচ্ছে। সেজেল ইশারায় পুতুলকে পেছনে তাকাতে বলে। তখনই পিছন থেকে রওশাদের গর্জন ভেসে ওঠে, বলে ওঠে, এই, আমার কফি কই? হঠাৎ রওশাদের কথা শুনে পুতুল হকচকিয়ে গিয়ে পিছনে ঘুরে ভয়ে ঢোক গিলে নেয়। পরক্ষণে নিজের সমস্ত ভয়কে একপাশে রেখে বলে উঠল, আপনার কফি কই তা আমি কিভাবে জানবো? আপনি কাকিমণিকে জিজ্ঞেস করুন। প্রত্যুত্তরে রওশাদ গম্ভীর গলায় বলে উঠল, কফি তো আমি তোকে বানাতে বলেছিলাম, তাই না? পুতুল তখন বেপরোয়া ভাব নিয়ে বলে উঠল, আমি তো পারবো না, আপনি কাকিমণিকেই বলুন। পুতুলের এরকম কথায় রওশাদ এবার আর কোনো ধমকি দিল না, বরং শুধু একটা বাঁকা হাসি দিল।
আর এই হাসিটাই পুতুলের মনে এক অজানা ভয় জাগিয়ে তুলল। মুহূর্তের মধ্যে রওশাদ দ্রুত পুতুলের কাছে চলে আসে। পুতুল কিছু বুঝে ওঠার আগেই রওশাদ পুতুলের কোমর পেঁচিয়ে ধরল এবং সোজা করে তুলে নিল। পুতুল তো হতভম্ব হয়ে গেল রওশাদের এমন কাণ্ডে। আবার পরক্ষণেই পুতুলের মনে পড়ে যায় তা তো এখন রুশি আর সেজেলের সামনে রয়েছে। মনে পড়তেই পুতুল রওশাদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে উঠল, আরে আরে ছেড়ে দিন আমাকে বলছি। কথাটা বলতে বলতেই পুতুল রাগে রওশাদের বুকে কিল মারতে শুরু করলো। বলে উঠল, আপনি আপনি কিন্তু এটা ঠিক করছেন না, নামান বলছি, আমি যাব না। পুতুলে এরকম মারে আর কথাতেও রওশাদ কোনো উত্তরই দিল না। রুশি এবং সেজেল দুজনেই ভয় এবং লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেলে। রুশি তো তার সাথেও দ্রুত মুখটা ঘুরিয়ে নিল। রওশাদ পুতুলকে শক্ত করে ধরে দ্রুত রুম থেকে বেরিয়ে আসে এবং সিঁড়ি দিয়ে এগোতে লাগে। পুতুল এবার আরো জোরে প্রতিবাদ করতে শুরু করে, আপনি একটা লুচ্চা, নিচে নামান বলছি, কেউ যদি দেখে ফেলে। রওশাদ তখন ধমক দিয়েই বলে উঠল, চুপ, কাউকে নিয়ে চিন্তা করার দরকার নেই, সবাই এখন ঘুমাচ্ছে। আর আমি লুচ্চা? হ্যাঁ আমি লুচ্চা? আমি শুধু আমার বউয়ের কাছে লুচ্চা। আজ তোর সব অভিমান আমি ভাঙবো। রওশাদের কথায় পুতুল একটু ভয় পেয়ে যায়। আমতা আমতা করে বলে ওঠে, আচ্ছা আচ্ছা, আপনার কফি দরকার তো? ঠিক আছে, আমি কফি বানিয়ে দিচ্ছি, কিন্তু আপনি আমাকে এই রুমে কেন নিয়ে যাচ্ছেন? রওশাদ প্রত্যুত্তর করলো, কফি খাওয়ার মন নেই এখন পুতুল পড়ি, কফি তো শুধু একটা মাত্র বাহানা ছিল, আমি তো আসলে তোকে খেতে চেয়েছিলাম। রওশাদের কথায় এবার পুতুল প্রচন্ড রেগে রওশাদের কলার চেপে ধরে বলে উঠল, আসলে আপনি একটা লুচ্চা। সমসময় কি আপনার এই ইন্টু মিন্টু করতে ইচ্ছে করে? দেশে আসতে না আসতে শুরু করে দিয়েছেন। পরের দিন শেহনাজ ভিলায় ডাইনিং টেবিলে তখন দেশি খাবারের গন্ধে মোমো করছে। সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছে। আমরিন বেগম এবং পুতুল খাবার পরিবেশন করছেন। টেবিলে তখন রওশাদ, সেজেল, ক্যাসপা, জায়েদ, রুশি, মুসলিমা বেগম এবং আরমান সাহেব উপস্থিত।